हेलो फ्रेंड्स, गुड मर्निंग। केमन आछो তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে কিন্তু আজকে উঠলাম কয়টা বলো তো? আজকে কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠলাম। 5টার সময় মানে ঘুমটা ভাঙলো, তোমার দাদা ভাই আমাকে ডাকছিল, বলছি কারণটা কেন ডাকছিল। তো সেই 5টার সময় ঘুম ভাঙার পর আমি বলছি যে না এখন উঠবো না, এই 5:30 বাজুক তারপর গিয়ে উঠবো। মেন কারণটা হলো গিয়ে কালকে তো বৃষ্টি ছিল, তারপর কারেন্ট ছিল না, সারাদিন ধরেই ছিল নেটের সমস্যা। তার উপর আবার আমার কাকি শাশুড়ি করে দিয়েছিল অধিবেশন, দেখলে মানবিকের বার্থডে ছিল। তো সেই ইয়েতে না আর কালকে আমার ভিডিওর কাজই করা হয়নি, ভিডিও আপলোড করার বাকি ছিল, তারপর টাইটেল ট্যাগ লাগানো ওগুলো বাকি ছিল। তো ওগুলো না ওইদিকে তো আমার আবার নেটের প্রবলেম, সারাদিন আমি নেটও পাই না। তো ভোরবেলার দিকে আর একদম রাত্রি 12টা-1টার দিকে গিয়ে তখন গিয়ে যদি নেটটা ঠিকঠাক থাকে। তো সেই রাত্রি 12টার দিকে আর ইচ্ছে হচ্ছিল না, ওই এখান থেকে এসে রুটি করে খাওয়ার পর না মানে কাজ বাজ করে করার পর খাওয়া দাওয়ার পর যেন আর ইচ্ছে হচ্ছিল না মোবাইলে কাজ করি। আর বিশেষ করে তখন কি আর ছাদে যাবো অত রাতে, অত রাত্রিবেলায় করে, তাই আর যাইনি। আর কাজগুলো আমার পড়ে রয়েছে। আর বার্থডের পরে কিন্তু যেতে পারতাম, বৃষ্টিও ছিল, তো তাই জন্য আর যাইও নি। এদিকে আবার রুটি করার বাকি রয়েছিল, তো সেই জন্য আর করে যাইনি। ভাবলাম কি যে কাল সকালবেলায় চলে যাবো। এদিকে যদি আবার 8টার দিকে আসি তখন দেখবে আবার নেট স্লো থাকবে, নেটই থাকবে না। একদম ভোরবেলা হলে নেটটা একটু ঠিকঠাকই থাকে। এটার আমি কোনো কারণটা বুঝতে পারছি না কেন এরকমটা হয়। তো তোমাদের দাদা ভাইকে বললাম আমাকে যেন সকালবেলায় একদম ডাক দিয়ে দিই, না হলে আমার মোবাইলের কাজগুলো না হলে তো আমার আবার হয়ে যাবে, ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। তো ও আবার আমাকে ডাক দিয়ে দিল 5টার সময়। তো 5টার সময় আমি উঠিনি, আমি উঠেছিলাম 5:30টার সময়। উঠে আগে করলাম, ব্রাশ করিনি, হাত মুখটা ধুয়ে ইষ্টবিতিটা করে সোজা বেরিয়ে পড়লাম, ছাদে গেলাম। ছাদে গিয়ে ভিডিওগুলো আপলোড করে আনলাম। তখন নেটটা এতটা ভালো ছিল, শুধু লাস্টের জায়গাটা একটুখানি 2টা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই এগুলো হতে গিয়ে না লাস্টে শুধু 90% হয়ে গেছে। তখন শুধু একবার নেটটা গেল, না হলে খুব ভালো ছিল, কোনো অসুবিধা হয়নি। 20 মিনিটের মধ্যে আমি ভিডিও আপলোড করে চলেও এসেছি। তারপর বাদ বাকি কাজগুলো ঘরে এসে করলাম। তখন দেখছি একটা ঠিক হয়েছিল, কিন্তু ওই যে ভিডিও আপলোড হবে ওইটা আমাদের ঘরে আবার হয় না। দিতে গেলে দেখবে কতবার যে নেট আসবে আর যাবে, এরকমটা হয়। যাই হোক, এই জন্যই আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আজকে। তো তারপর এসে ঘরে টাইটেল থাম্বনেল লাগিয়ে তারপর তো আর কোনো কাজ নেই। তারপর আমি আবার একটু শুয়ে রইলাম। তারপর উঠলাম 8টা বাজতে 10 মিনিট আগে। উঠে তো দেখলেই রান্না করে গেলাম, কাল রাত্রিবেলার বাসনকুসনগুলো গুছিয়ে রাখলাম। ওগুলো গুছিয়ে এবারে দেখো ওই যে কালকে বেড কাভারটা চেঞ্জ করেছিলাম এই বেডরুম ডিপ ক্লিন করার পর, তো এইটাকে একটু ভিজিয়ে নিয়েছি। আর কালকে তো শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা একটু ধুয়ে নিয়েছি, কারণ এই যে মিষ্টি খাওয়া টাওয়া হয়েছে। আর একদিকে গিয়ে হলো এই বৃষ্টিও পড়েছে, তো তার জন্য কাপড়টা একটু না ধুলে যেন ভালোই লাগছে না। এই গরমের মধ্যে কাপড় চোপড় পরলে না, কাপড়টা যদি না ধুয়ে রাখি, কারণ এটা তো আমি তুলে রাখবো, তো তাই জন্য যেন ভালোও লাগে না। তো তাই এগুলো ভিজিয়ে রাখলাম, পরে এগুলোকে ধুয়ে দেবো। তো যাক, এবারে চলো এখন ঘরে গিয়ে মুখটাকে ধুই, কারণ মুখ ধোয়া তো হয়নি। এদিকে তোমাদের দাদাভাইকেও ডাকলাম, ও ঘুম থেকে উঠে পড়লো, কারণ ও আবার যাবে একটু বাজারে। তো তার জন্য এদিকে ও ব্রাশটা করছে, এদিকে আমিও এখন ব্রাশটা করে নিচ্ছি। তো মুখটা ধুয়ে আগে কিন্তু আমার চাটা বসাতে লাগবে, কারণ ও চাটা খেয়ে তারপর আবার বাজার করতে যাবে, তাই। তো এদিকে মুখ ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আজকে চা খাবো না, আমার জন্য নিয়ে নিচ্ছি হরলিক্স। ও আরেকটা কথা তো বলতে ভুলিয়ে গেছি, কালকে রাত্রিবেলা আমার এত পরিমাণে হাত ব্যথা হয়েছে না, তোমাদেরকে কি বলি, আমি যেন সহ্যই করতে পারছি না এত পরিমাণে। কিসের জন্য জানি কালকে আমার এই হাত ব্যথাটা হঠাৎ করে উঠেছে। খাওয়া দাওয়ার পর যেই আমি শুতে গেলাম তখন থেকে আমার হাত ব্যথা শুরু, কেন জানি কি হয়েছে কালকে আমার। তারপর সকালের দিকে আবার তেমনটা ছিল না, তো জানি না আবার কখন হাত ব্যথাটা উঠে যাবে। আমার হাত ব্যথা না এরকমই, কখন দেখবে এই ভালো আবার এই খারাপ, এরকম হয়। আমার জন্য হরলিক্স নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে গ্রিন টি। তো এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই চলে গেলো বাজারে। আর এই যে দেখতে পাচ্ছ কি আমাদের এখানে না আমার বাপের বাড়ির এদিকে কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে তো আমরা কেরা বলি। তো এগুলো না ছোট ছোট থাকে, কালো কালো। আর এখানটায় আমার শ্বশুর বাড়ির দিকে এসে দেখছি কালো কালোগুলোকে দেখি না, এরকম লাল লাল লম্বা মতো হয়। এগুলো দেখলে আমার যা লাগে, আমি তো একদম ঝাড়ু দিয়ে একদম করে ফেলে দিই। তো যাই হোক, এটাকে বাইরে ফেলে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখো এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা আগে যদি বসিয়ে না দেই না তাহলে আমার কাজগুলো একদম ঠিকঠাক মতো হবে না। তো ভাতটা এদিকে হয়ে যাবে, তারপর এদিকে না হয়ে আমি সবজিটা কেটে নেব। এই ফাঁকে তোমাদের দাদাভাই যদি বাজার করে নিয়ে আসে, ভাতটা তো হয়ে যাবে, একটা কোনো কিছু করে দিতে পারবো, ও খেয়ে দিয়ে দোকানে যেতে পারবে।
তাই জন্য না আমার বাটটা কিন্তু আগে বসাতেই লাগে। আর বাটটা যেদিনকে আগে না বসাবো সেদিনই যেন আমার কাজের একদম পুরো ঝামেলা লেগে গেছে, কোনটা করব কোনটা ছাড়বো এরকমটা হয়। তো এদিকে দেখো এবারে বসে এখন মুখি কেটে নিচ্ছি। অনেকে এটাকে গেটকুল কচুও বলে, অনেকে মুখি বলে, অনেকে ছড়া বলে। তো আমার বাপের বাড়ি এখানে তো এটাকে ছড়া বলতো, আমার শ্বশুর বাড়ি এখানে আবার বলে মুখি। আর যে ইউটিউবে ব্লগ করছি না, তারপর এক একজনের ব্লগ দেখে দেখছি আবার বলে গেটকুল কচু। মানে দেখো একটা জিনিসই কিন্তু নাম বিভিন্ন রকম। আর তোমাদের দাদাভাই নিয়ে আসলো আজকে ইলিশ মাছ, আমার পছন্দের মাছ একটা। তো দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ইলিশ মাছগুলোকে না ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের ডিমগুলো না ওই যে তেলটার মতো ছিল ওইগুলো না একদম হয়ে আসছে, মানে যেন ভিতর থেকে চলে আসছে ধোয়ার সময়। আর আমি মাছ বলো মাংস বলো ধুতে গেলে যেভাবে ধুই না একদম ভিতরে আর থাকবে কি, তো সেই যে ধুতে গেলাম না ওইগুলো চলে আসছে। তো তার জন্য ভাবলাম ওইগুলোকে আলু দিয়ে একটু ভাজি করে নেবো। আর মাছ কারণ মাছগুলো মানে ঝোলের মধ্যে দিলে মানে আলাদা আলাদা হয়ে থাকবে, এগুলো তো আর মাছের মধ্যে থাকবে না যেহেতু খুলে খুলে যাচ্ছে। তাই তো আমি যে এইভাবে ধুলাম না আমারই কিছুটা দোষ আছে, আমি ধুতে গিয়ে এইরকমভাবে ধুলাম একদম মাছের তেল ডিম সমস্ত কিছু বের করে নিয়েছি। তো এগুলো আলাদা করে রাখলাম। আর এদিকে মাছগুলোও নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুটা এখন ভাজি বসিয়ে দিলাম, কারণ আজকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে রান্নাটা করব, খুব টেস্ট হয় কিন্তু এভাবে রান্নাটা করলে। তো আবার এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরাও দেবো। তো তার জন্য দেখো গাছ থেকে একদম কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আর যে আলু বেগুন দিয়ে ঝোলটা করবো না গাছের বেগুন দিয়ে কিন্তু করছি, একদম টাটকা বেগুন দিয়ে করছি। তো এই যে দেখো ওইদিকের গাছটা থেকে কয়েকটা লঙ্কা নিয়ে নিলাম, আর এদিকের গাছ থেকেও কিন্তু লঙ্কা নিয়ে নিলাম। এইরকম 2-3টা লঙ্কা গাছ বাড়িতে থাকলে না খুব ভালো হয়। ওই যে শুকনো লঙ্কার বীজগুলো দিয়ে কিন্তু আমি এই গাছগুলো করেছি। আর দেখো এখন সময় মতো কিন্তু লঙ্কা নিয়েও খেতে পারছি। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্নান করেও চলে এসেছে, এদিকে এখন ওকে খেতে দিয়ে দেবো। তো সকালে আবার করেছিলাম করলা ভাজি। আর এদিকে এখন যে মাছের তেলটা পড়লো ওই তেলটাকে না একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি করে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই যে বাথরুমে গেল ও কাপড়গুলো দেখে ওকে মানে কাপড়গুলো কেচে দিয়েছে। ও এমনিতেও ও কেচে দিত, আর বিশেষ করে তো আমার হাত ব্যথা, তো তাই জন্য তো আরও কেচিয়ে দিয়েছে। আমি ভারী বা একটু বেশি কাপড় চোপড় হলে কিন্তু ধুই না, তো বেশি কাপড় চোপড় ছিল না, তারপরেও আমার হাত ব্যথার জন্য ওই ধুয়ে দিল। যাকে আমার কাজটা একটু কমে গিয়েছে। আমার তো ওই যে রান্না বান্না তারপর আরও কাজ তো রয়েছে, ঘরদোর গুছানো গাছানো। তোমার দাদাভাই সকালবেলায় আবার বিছানাটাও তুলে দিয়েছে। যেদিন দেখবে বিছানা তুলবে তো তুলবেই, আর কোনো দিন দেখবে যেদিন আমার কাজের মানে 12টা বেজে যায় না সেদিন দেখবে একদম বিছানাটাকেও গিয়ে আমাকে 12টার সময় তুলতে লাগে। এরকম মানে পুরুষ মানুষের মানে মর্জির উপর হলো সব কিছু। দেখবে কোনো দিন গুছিয়ে নেবে, আবার কোনো দিন গুছাবেও না। তো যাই হোক এদিকে দেখো কাপড়গুলোকে ভালো করে একদম মেলে দিয়েছি, বেড কাভারটাও সেট দিয়ে দিলাম। রোদ যা দেই না দেখবে কিছুক্ষণের মধ্যে একদম শুকিয়ে যাবে। তো যা কাপড়গুলো মেলে দিয়েছি, তারপর এদিকে মেলে দিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম খেতে। ও খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেল। আর এদিকে দেখো ইলিশ মাছের ঝালটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো আলু বেগুন দিয়ে একদম পাতলা করে কিন্তু ঝোলটা রান্না করছি। এইভাবেই কিন্তু ইলিশ মাছ দেখবে ভালো লাগে। উপর দিয়ে কয়েকটা আবার কাঁচা লঙ্কা চিরেও কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক এদিকে মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াটাকে মেজে ঘষে এবারে মুখির তরকারিটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো মুখিটাকে তো আগে কেটে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা করব রসুন সম্বার দিয়ে। আমি জানতাম না ও যে ইলিশ মাছটা আনবে, আমি ভেবেছিলাম এমনিতে অন্য মাছ আনবে, তাহলে এটা দিয়ে এই মুখি দিয়ে রান্না করব, বেশ অতটুকুই। তো তার জন্য কিন্তু মুখিটা কেটে আমি সেদ্ধ করেছিলাম। তারপর দেখছি ইলিশ মাছ, তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে মুখিটা দিয়ে ভালো লাগবে না, অন্য মাছ হলে ঠিক আছে। তো ইলিশ মাছটার স্বাদ না হলে পাবো না, মানে মুখির মধ্যে যদি দিয়ে করি না ইলিশ মাছের যে স্বাদটা ওইটাই পাবো না। ইলিশ মাছের স্বাদ মানে স্বাদটা দেখবে একমাত্র ভাজি খেলেই পাওয়া যায়, আর না হয় ভাপা সর্ষে দিয়ে, না হয় দিয়ে এই আলু বেগুন দিয়ে, তাহলে দেখবে ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায়। তো তার জন্য কি করলাম আর মুখিটা আলাদা করে কিন্তু আমি করছি। তো এবারে দেখো এই ফাঁকে মুখিটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমি আমার রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি। না হলে একা হাতে সব দিক যে সামলানো কতটা কষ্ট, তা আমি একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি বলেই কিন্তু আমি কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারি। সময় দেখবে কারোর জন্য কিন্তু অপেক্ষা করে বসে থাকে না। আমাদের জীবন থেকে একটা দিন যে যাচ্ছে, একটা দিনই কিন্তু কমছে আমাদের মানে থেকে মানে জীবন থেকে। তো সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষাও করে না। সময়ের সাথে আমাদেরই কিন্তু তাল মিলিয়ে চলতে লাগে। আমাদের যে জীবন থেকে একটা করে দিন যাচ্ছে ওইটা তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু ওই যে সংসারের কাজগুলো করি তো এগুলো যদি সময় মতো সময়ের কাজ সময়ে করে নিতে পারি, তাহলে দেখবে নির্দিষ্ট টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো, আর নিজের জন্য একটু টাইম বের করে নিজে একটু রেস্ট করতে পারবো। সারাদিন যদি শুধু কাজই করে যায় তখন রেস্ট আর করবো কখন। তাই আমি এরকমটা করি, রান্না বসিয়ে এদিকে কাজগুলোও করে নিই, যাক রান্নাও আমার শেষ, আর এদিকে আমার ঘরের কাজবাজও কিন্তু শেষ হয়ে যায়। তো এই যে দেখো এবারে চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে জলের ড্রামগুলো মুছে নিয়েছি। আজকে আর জলটা আনা হয়নি, কারণ কালকে আনা হয়েছে তো প্রত্যেক দিন আনতে লাগে না তাই। তো এদিকে দেখো জলের ড্রামগুলোকে মুছে নিয়ে তারপরে এদিকে চলে আসলাম এখন ওই যে ফিল্টারের সাইড ফাইডগুলোকে একটু ভালো করে এখন মুছে দিচ্ছি। ওই যে দেখো
ব্রাশটাকে আবার ঠিকঠাক করে রাখছি। আর এই টিনগুলোকে একটু ভালো করে এইভাবে মুছে দিচ্ছি। দেখো বন্ধুরা, তো এই জায়গাটা মুছে এবারে ওই সাইডে চলে গেলাম। এবারে ওই সাইডটাও কিন্তু ভালো করে টিনগুলো মুছে দেবো। অনেক সময় রান্না করতে গেলে এই যে তেল মশলা দিই না, তেল ছিটে এসে এই টিনগুলোর মধ্যেও পড়ে। তাহলে বুঝো কি অবস্থা, রান্নার কি বাহার দেখো তাহলে। তো আজকে এরকম পড়েনি, মানে অনেক সময় এরকম পড়েছিল, তাই তোমাদেরকে বললাম। তো এদিকে দেখো এই জায়গাটা মুছতে মুছতে কিন্তু আমি আবার এই ছড়াটাকে কিন্তু আবার একটু নাড়াও দিয়ে নিচ্ছি, না হলে তো আবার পুরো লেগে যাবে তাই। তো এদিকে দেখো এবারে ছড়াটার মধ্যে একটু ঝোলটা দিলাম, দিয়ে এদিকে আমি এখন বাসনটা মেজে নিচ্ছি। ঝোল দিয়ে কোনো তরকারি পাতির মধ্যে বা কোনো তরকারি পাতি এখন মানে একটু মজাবো তরকারিটা যাতে একটু মজে যায়, তো এরকমভাবে বসিয়ে কিন্তু অনেক কাজ বাজ করা যায়। এই যে মুখির তরকারিটার মধ্যে ঝোল দিয়ে এই যে দেখো আমি বাসনগুলোও কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, আর 1-2টা বাসন রয়েছে, এগুলো ধুয়ে নিলেই বেশ। বাসনও যে কতগুলো পড়ে, প্রত্যেক দিন ভাবি যে আজকে বেশি বাসন ভরাবো না, একদম হাতে গোনা 2-1টা বাসন ভরাবো, কিন্তু তারপরেও দেখবে কি পরিমাণে যে বাসন আমার ঘরে হয়। তো যাই হোক, এদিকে বাসনগুলো মানে ধুয়ে রেখে তারপর এদিকে রান্নাটা হয়ে গেছে। রান্নাটাও মানে নামিয়ে মুখির তরকারিটাকে কড়াটা রেখে দিলাম। কড়াটা মাজা ঘষা হয়নি, কড়াটা মাজবো। তার আগে ভাবলাম যে আগে গ্যাসের সামনের জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ আজকে তো বৃহস্পতিবার, কাল আবার শুক্রবার। তো আজকে তো সারাদিনের রান্না করে নিয়েছি, রাত্রিবেলায়ও আর রান্না করতে লাগবে না, শুধু ভাতটা করলে হবে। কারণ করলা ভাজি করলাম, তারপর তো দেখলে মাছ করলাম, কি করলাম মেনুগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সেই এতগুলো যেহেতু রান্না করেছি, আজকে আমার রাত্রিবেলায় কোনো কিছু রান্না করতে লাগবে না। যদি আবার রাত্রিবেলায় রান্না করার ঝামেলা থাকতো তাহলে কিন্তু গ্যাসটা পরিষ্কার করতাম না। তো সারাদিন এত কাজ করার পর রাত্রিবেলাও আবার সেই খাটুনি খাটবো, আবার এই কাজ করব, তার চেয়ে ভালো এখনই একবারে একটু পরিশ্রম হলে হবে, এখনই পরিষ্কার করে নিই। তো তাই জন্য কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আগে দেখো জানলাটাকে কিন্তু ভালো করে একদম এই সাবান দিয়ে মুছে নিয়েছি, মানে সাবান দিয়ে মেজে ঘষে নিয়ে কসব্রাইটটা দিয়ে তারপর এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। তারপর সেমভাবে কিন্তু গ্যাসটাও আমি মুছে পরিষ্কার করে নেব। তো যখন নিরামিষ খাই না আমি কিন্তু এরকমভাবেই কিন্তু করি। তো এই যে দেখো গ্যাসটাও ভালো করে একদম সাবান দিয়ে মেজে ঘষে নিচ্ছি। যাই হোক, একদম সাইড ফাইড দেখো ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় নিয়েছি, শুকনো কাপড় নিয়ে আগে সাবান মানে ফেনাগুলোকে তো মুছে নিচ্ছি। কারণ কেন বলো তো, যদি ভিজা কাপড়টা দেই না, এই জায়গাটা মুছতে গেলে আমার অনেকটা কষ্ট হবে। এটা কিন্তু একটা ছোট্টখাটো টিপস বলতে পারি তোমাদেরকে। এই যে মানে গ্যাসে যখন সাবান টাবান লাগাবে না, গ্যাস বলো বা যে কোনো কিছু বলো, এটার মধ্যে ভিজা কাপড় দিয়ে যখন মুছবে না, সাবানের ফেনাটা দেখবে শুধু ভারবেই। ওইটা কিন্তু আর ফেনাটা কমাতে গেলে অনেকটা কষ্ট হয়। ওই যে ভিজা কাপড়টা দিয়ে মুছতে গেলে 4-5 বারের মতো মুছলে তারপর গিয়ে ফেনাটা কিন্তু সরে। কিন্তু এভাবে যদি শুকনা কাপড় দিয়ে মানে আগে যদি ফেনাটা মুছে নাও না, তারপর যদি আবার ভিজা কাপড় দিয়ে মুছো, তাহলে দেখবে একদম 2-3 বার মুছলেই পুরোপুরি মানে মুছাটা হয়ে যায়, পুরো পরিষ্কারও হয়ে যায়। তো তাই জন্য কিন্তু এই টেকনিকটা আমি কাজে লাগাই। না হলে সাবানের ফেনা যদি মানে করতে যাই না, অনেকটা কিন্তু কষ্ট হয় এই মানে ভিজা কাপড় দিয়ে যদি মুছি। তো এই যে দেখো এই শুকনো কাপড়টা দিয়ে মুছে এই কাপড়টা ভিজিয়ে নিয়েছি, নিয়ে এই ভেজা কাপড়টা দিয়েই দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবারে আমার তো রান্না মানে পরিষ্কার পুরো রান্নাঘর। তো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। তারপর আমি এদিকে আমার খাওয়া দাওয়া হয়নি, এদিকে খাওয়া দাওয়াটাও করবো। একবার ভেবেছিলাম মাছের ডিমটা যখন ভাজি করেছিলাম তখনই খেয়ে নেব। তো ভাবলাম এদিকে কাজগুলো পরে আছে, এখন আমি খেয়ে বসে আবার শান্তি মতো খেতেও পারবো না। ঝটপট করে দেখবে কোনো রকমে আমি খেয়ে মানে যতটুকু ভাত খাওয়া আর অতটুকু না খেয়ে একটু পরিমাণে খেয়ে আমি উঠে পড়বো। মানে মেন কথা হলো গিয়ে খাওয়াটা আমি শান্তি মতো খেতে পারবো না। আমি না ওই কাজ ফেলে রেখে যে শান্তি মতো খাওয়া ওইটা আমি পারি না। একদম মানে কাজ টাজ করে তারপর গিয়ে আমি শান্তি মতো একটু এবার লেট হলেও কোনো কিছু হবে না। আর আমি যে অত তাড়াহুড়ো করে কিন্তু খেতেও পারি না। তো তাই জন্য আমি পরেই কিন্তু খাওয়া দাওয়াটা করি। তো এই ফাঁকে দেখো আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে এক ঝলকে তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। তো এখানে ভাত আছে, আর এদিকে আছে করলা ভাজি, আর এদিকে হয়েছে ইলিশ মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজি। আর এখানটাই হয়েছে ওই যে ছড়া কচুটা নিয়েছিলাম, ছড়া কচুটা কিন্তু ঝুল করেছি রসুন সম্বাদ দিয়ে। এইভাবে করলেও না খেতে খুব টেস্ট লাগে। আর এটা হলো গিয়ে আমার ফেভারিট হয়েছে আজকে রান্নাটা, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করলাম, খুব টেস্ট হয় কিন্তু এইভাবে করলে খেতে। তো এবারে দেখো এদিকে এখন ওই যে ব্যাট কাভারটা সকালে ধুয়েছিলাম, ওই ব্যাট কাভারটা কিন্তু শুকিয়ে গেছে। তো এবারে ব্যাট কাভারটা গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি, আর বাদ বাকি কাপড় চোপড়গুলো শুকিয়ে গেলে তারপর না হয় নিয়ে আসবো। আর এদিকে বললাম না বেডরুমের বিছানাটা তোমাদের দাদাভাই সকালে গুছিয়েছিল, আর এই যে সোফা টোফাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এখন অতটুকু। কালকে তো মাসের ডিপ ক্লিনটা করলাম, আজকে তেমনটা আর পরিষ্কার করার মতো নেই। তবে ভাবছিলাম দরজাগুলো একটু মুছে দেবো, কারণ ডিপ ক্লিনের মধ্যে তো আর দরজাগুলো মুছে নিই, বেশ কতদিন আগে দরজাটা মুছা হয়েছে বলে।
তো তাই জন্য আজকে ভাবছি দরজাটা একটু মুছিয়ে দেবো। তো এদিকে দেখো সোফাগুলো তো ঠিকঠাক করে নিয়েছি, আর বিছানার এই সাইডটা মনে হচ্ছে আমার টান টান হয়নি। কি বলো তো, সবসময় তো আমি নিজে হাতে গুছিয়ে গাছিয়ে রাখি, বর যতই মানে বিছানার তুলুক না কেন, তারপরও পুরুষ মানুষ তো আরও তো পরিপাটি করে রাখতে পারে না মহিলাদের মতো। তো তার জন্য বিছানাটাকে কিন্তু আবার এই সাইডটা দিয়ে একটু ঠিকঠাক করে নিয়েছি। তারপরে এই যে দেখো সুকেশটাকে এবারে মুছিয়ে নিচ্ছি। মাসের ডিপ ক্লিন করলে কি হয়েছে বন্ধুরা, ওই যে ঘর ঝাড় দেওয়ার সময় না সে ধুলোবালি গিয়ে মানে উপরে পড়ে জিনিসপত্রের উপর। তো এই যে সুকেশটা আর বিশেষ করে হলো কি আমার ওই গডরেজটা, মানে এইগুলোর উপর যেন এত পরিমাণে ধুলোবালি পড়ে আর কি বলি। আর এদিকে ড্রেসিং টেবিলটা, এটা তো একটা মেয়েদের পছন্দের জায়গা বলতে পারো। সারাদিনে যদিও এখন মানে আসার সময় পাই না, ওই যে রাত্রিবেলায় একবার দেখি আর দুপুরবেলায় স্নান করে আসার পর, আর সকালে যদি চুলটা বাঁধি তখনই গিয়ে ড্রেসিং টেবিলের সামনে আসা হয়। তারপরে ওই যে মুখ দেখবো ব্রো দেখবো এই টাইম যেন থাকে না। বিয়ের পর না মেয়েদের জীবন একদম যেন পুরো অন্যরকমই যায়। না হলে দেখবে বিয়ের আগে ড্রেসিং টেবিলের সামনে গেলে যে কতবার ব্রো দেখবো, চোখ দেখবো, চুল দেখবো, বাপরে বাপ। আর বিয়ের পর ওইগুলো দেখার আর ইয়ে থাকে না, কোনো রকমের চুলটা আসলে শুধু রান্না করে ছুটতে লাগে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়। তো এদিকে গডরেজটা মুছে তারপর দেখো মডুলার ডয়ের সামনের জায়গাটা একটু মুছে দিয়েছি, দিয়ে পেছনের দরজাটা মুছে নিয়েছি, নিয়ে এবার এখন সামনের দরজাটা কিন্তু একটু মুছে দিচ্ছি। এই যে দেখো এবারে নিচটাও মুছে নিচ্ছি, আর এবারে বাইরের মানে সাইডটা দিয়ে কিন্তু পুরো বাইরেটাও মুছে নেব। আর এখন যদি একটু মানে জোরে হাওয়া দেই না, কালকে যে বৃষ্টিটা হয়েছে না একদিকে কিন্তু ভালো হয়েছে, ধুলোবালিটা একটু মজলো। না হলে এই যে কতদিন যাবত বৃষ্টি দিল তখন তো ঠিক ছিল, ধুলোবালিটা মানে একটু ইয়ে হয়েছে, সে আবার যে একটা কী পরিমাণে রোদ দেয়, মাটি তো পুরো একদম শুকনো হয়ে থাকে, আর একটু হাওয়া দিলেই এরকমটা হয়। আর কালকে তো সন্ধ্যার দিকে আবার হাওয়াও কিন্তু ফার্স্টে বয়েছিল, তারপর তো একদম ঝুমঝুমিয়ে নামলো বৃষ্টি। বৃষ্টি আসার সাথে সাথে কারেন্টও চলে গেলো, যা এক অবস্থা। আমি না মানে বৃষ্টি থাক এটা ভালো কথা, কিন্তু কারেন্টটা যদি চলে যায় আমি যেন থাকতেই পারি না, আমার একদমই ভালো লাগে না কারেন্ট চলে গেলে। কিন্তু দেখবে আমাদের এখানে একটু বৃষ্টি হাওয়া দিতে না দিতেই না কারেন্টও চলে যায়। তো এবারে দেখো এই জায়গাটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কাপড়টা মনে হচ্ছে বেশ শুকিয়ে গেছে, তো কাপড়টা স্নানের আগে ঘরে রেখে যেতে লাগবে। দেখবে যে কোনো কাপড় চোপড়ের না বেশিক্ষণ যদি রোদে ফেলে রাখো তাহলে দেখবে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। পুরোনো কাপড় হলে একটু মানে লেট করে নিলেও কোনো অসুবিধা হয় না। আমি যেরকম নাইটি ছায়া ওগুলো নতুন নতুন হলে না আমি এগুলোকে আগে নিয়ে যাই, যতই উল্টে কাপড়গুলো রোদে দিই না কেন, তারপরেও এত কোরা রোদের মধ্যে না বেশিক্ষণ রাখি না, যখন দেখি একদম শুকিয়ে যায় বা হালকা হালকা একটু মানে মানে ভিজা রয়েছে তখনও কিন্তু আমি ঘরে এনে পাখার নিচে দিয়ে দিই। তো এই জায়গাটা ঝাড় দিয়ে কাপড়টা ঘরে এনে রেখে আমি কিন্তু স্নান করে এসে দেখো এবারে বসে বললাম পুজোটা দিতে। তো এদিকে ঘরটা সাজিয়ে নিয়েছি, এই যে এখন প্রদীপটা জ্বালিয়ে নিলাম। আর এই যে সারাদিনের সংসারের কাজ বাজ করার পরে সে পুজোটা দেই না, সেই যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে, কি যে ভালো লাগে। আর মা লক্ষ্মীর গড় বসাতে তো আমি সবসময় পছন্দ করি। বিয়ের আগেও আমি কিন্তু আমার বাপের বাড়িতে মা লক্ষ্মীর গড় বসাতাম, আমাদের বাড়িতেও বসানো হতো। তো এখন আর বসানো হয় না, কারণ মা তো আর পারে না এগুলো। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমের ঠাকুরকে একটু জল তুলসী কোনো রকমের দেয়, অতটুকুই। তো সেই জন্য আর মানে ঘরটা বসানো হয় না। কিন্তু তো এই যে এখন আমি আবার ঘরটা বসে, সেই জন্য আমার কতটা ভালো লাগে। তো এদিকে দেখো কাপড়গুলো তো স্নানে যাওয়ার সময় আমি ঘরে এনেছিলাম, তো এগুলোকে এবারে গুছিয়ে রেখে দেবো জায়গা মতো। আর আমি এদিকে এখন তো আর কোনো কাজ বাজ নেই, এবারে হলো আমি আমার নিজের মতো করে মানে টাইম কাটাবো, যে মোবাইল কাটবো অতটুকুই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো বাই বাই।